ডোডো ঘুম থেকে উঠা মাত্রই কোলবালিশ ধরে উঠে বসেছে। তারপর হাত দিয়ে চোখ কচলাতে কচলাতে কেঁদে তার মাকে ডাকল। তিথি এসে তাকে কাঁদতে দেখে বলল, আমাকে জ্বালাতে উঠে বসেছে। তোর চোখে কি ঘুম নেই ডোডো? ডোডো হাত বাড়িয়ে দিল মায়ের দিকে। কোলে নেয়ার আবদার জানিয়েছে। তিথি কোলবালিশ নিয়ে ফেললে ডোডো ঢলে পড়ে গেল বিছানায়। পড়ে যাওয়ায় কেঁদে উঠলে তিথি তাকে ভ্যা ভ্যা বলে উপহাস করল। মায়ের উপহাস করা দেখে রাগে দুঃখে জোরে জোরে কাঁদল ডোডো। আম্বিয়া বেগম দরজা ধাক্কা দিতে দিতে বলল, আমার নাতনিটারে এত কাঁদাচ্ছিস কেন রে? তিথি বলল, ডোডো আরও জোরে কাঁদ। আজ তোর বাপ এলে বলবি তোমার বউ আমাকে মারছে। বলবি তো? তুই তো বোবা, কিভাবে বলবি? কান্না করায় ডোডোর চোখ লাল হয়ে গেল। তিথি কোলে তুলে দুগালে আদর করতে করতে বলল, ওলে ওলে বাবালে, তুই দেখছি আমার চাইতে কম ঢং জানিস না ডোডো। ছেলেকে আদর করতে করতে হাসতে লাগলো তিথি। বলল, আইজা চা আনো তো আমার ছেলের জন্য, মগ ভরে চা আনবে। ডোডো এদিক ওদিক তাকালো। তিথি হেসে বলল, ওরে চালাক রে, তুই এমন চাখোর কেমনে হলি রে ডোডো? তোকে চা খাওয়ানো যাবে না আর। আমি চা পাতা আর দুধ কিনতে গিয়ে পরে ফকির হয়ে যাব। আমার জামাইয়ের টাকা পয়সার প্রতি আমার একটা দরদ আছে। ডোডো গা ঝাড়া মেরে মাকে হাঁটার জন্য ইঙ্গিত দিল। দরজার দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিল। তিথি বলল, পারবো না হাঁটতে। তুই আমাকে পেয়েছিসটা কি? আমার গায়ে ভীষণ জ্বর ডোডো। তোর কাপড় চোপড় ধুতে ধুতে আমি শেষ হয়ে যাচ্ছি। তুই আমাকে এত জ্বালাস কেন? ডোডো মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। তিথি তার নাকে টুপ করে আদর দিয়ে বলল, হাঁ করে কি দেখছিস? তোর মা কালো তাই তো? ডোডো হাসল। তিথি বলল, ওমা আবার হাসে। ডোডো আজকাল কিছু কিছু শব্দ উচ্চারণ করে। তিথি ওর কথা শুনে হেসে গড়াগড়ি খায়। ডোডো ড্যাব ড্যাব করে তখন মায়ের দিকে চেয়ে থাকে। তিথির এ কয়েক মাস ডোডোকে নিয়ে সময় কেটে গেছে। আজলান বাড়িতে একদম সময় দিতে পারেনি। কাজের চাপে ঢাকা থেকে চট্টগ্রামে ফিরলেও তার পরের দিন আবারও সদরে রওনা দিতে হয়েছে তাকে। তাদের মিশন শেষ হওয়ার পর হঠাৎ করে সে না জানিয়ে একদিন বাড়ি ফিরল। বাড়ি ফিরে শুনতে পেল তিথির ভীষণ জ্বর, তাই ঘরে ওর ছেলেকে নিয়ে শুয়ে আছে। আয়জা বলল, বাবুও ঘুমিয়েছিল, তাই ওর মায়ের পাশে শুইয়ে দিয়ে এসেছি। আজলান ঘরের দরজার সামনে দাঁড়াতেই দরজার ফাঁক দিয়ে দেখতে পেল তিথি চোখ বুজে আছে। ডোডো উঠে বসেছে, মায়ের গায়ে হাত দিয়ে খামচে দিচ্ছে। কেন তার মা অমন করে শুয়ে আছে চোখ বুজে, এটাই তার প্রশ্ন। ওর খামচি খেয়ে তিথির ঘুম ছুটে গিয়েছিল, যদিও সে চোখ বুজে শুয়ে আছে। ডোডো ওর মাকে খামচি দিতে দিতে বলল, আম্মা তুতু দো। তিথি হাত সরিয়ে দিয়ে বলল, নেই, তোর বাপের কাছে যা, সারাক্ষণ শুধু খাই খাই করবে, দেব না তুত্তু। ডোডো ঠোঁট টানল, তারপর ধপাস করে মায়ের গায়ে উঠে মাথা ঠুকালো। তিথি হাসতে হাসতে বলল, তোর মায়ের খুব জ্বর ডোডো, তারপরও মারছিস? ডোডো শাড়ির আঁচলের তলে মুখ ঢুকিয়ে বলল, তুত্তু দো। তিথি হেসে উঠে তার গালে আলতো করে চড় দিল। ডোডো বসে দুহাতে চোখ কচলাতে কচলাতে ফোপাতে লাগল। তিথি বলল, আচ্ছা আচ্ছা, কান্না করে না। ডোডো বসা অবস্থায় মায়ের শাড়ির আঁচল মাথার উপর তুলে দিয়ে মুখে শব্দ করল, তিথি ঘুমিয়ে গেল। আজলান দরজা খুলে ঘরে ঢুকতেই ডোডো শাড়ির আঁচলের তলা থেকে বেরিয়ে এসে আজলানের দিকে ড্যাব ড্যাব করে তাকালো। হেসে আবারও মায়ের বুকে মুখ ঢুকিয়ে নিল। কিছুক্ষণ পর আবারও বেরিয়ে এলো। আজলান হাত ধুয়ে এসে তার কাছে এসে বলল, মা ঘুম আর আপনি খাওয়া দাওয়া করছেন? ডোডো তিথির গায়ের উপর উঠে শুয়ে থাকলো শাড়িটা মাথার উপর তুলে দিয়ে। আজলান সেখান থেকে টেনে কোলে নিয়ে বলল, মাকে জ্বালাচ্ছেন কেন? ডোডো বলল, তুত্তু। আজলান বলল, তুত্তু খাচ্ছেন? বাবা আপনার জন্য ঘোড়া এনেছে, দেখবেন। সুটকেস থেকে একটা কাঠের ঘোড়া বের করে দিল আজলান। রিমোট চেপে দিলে সেটি হুঙ্কার ছাড়ে, তারপর দৌড়ায়। আরেকবার চেপে দিলে সেটি পুনরায় ফিরে আসে। ঘোড়াটি পা তুলে হুঙ্কার তুলে ছুটতে দেখে ডোডো কি খুশি, চিল্লিয়ে উঠল হাততালি দিয়ে। তার খুশি দেখে আজলান তার গালে চেপে চেপে আদর করল। ডোডো খেলার ফাঁকে আবারও বিছানায় উঠে গেল। আবারও মায়ের বুকে মুখ আড়াল করে শাড়িটা মাথার উপর টেনে নিল। কিছুক্ষণ পর তিথি আচমকা চেঁচিয়ে উঠল। আজলান ভড়কে গিয়েছে ওর চেঁচামেচি শুনে। তিথি ডোডোকে ঠাস ঠাস করে মেরে বলল, অসভ্য ছেলে, তোর সব কটা দাঁত ফেলে দেব আমি। পরে আজলানকে দেখে সব ব্যথা বেদনা জ্বর ভুলে গিয়ে বলল, আমার জানাজায় আসতে এত তাড়াতাড়ি কেন এসেছ? আজলান ইউনিফর্ম চেঞ্জ করতে করতে বলল, তুমি তোমার ছেলেকে নিয়ে দিব্যি আছো। ডোডোর খাওয়া তখনও সম্পন্ন হয়নি। সে খেতে খেতে একবার মায়ের মুখের দিকে
আরেকবার বাবার মুখের দিকে তাকাচ্ছে। তিথি বলল, এই ছেলেকে আমি বেচে দেব। কেউ বাদর ছেলে কিনবে? কিনে নিয়ে যাও তো। আজলান বলল, বাদর বানিয়েছে কে? তিথি বলল, আমি বানিয়েছি। আর কে? তিথি বলল, আচ্ছা আচ্ছা, তুমি গোসল করে এসো, আমি খেতে দিচ্ছি, এখন ঝগড়া করব না। আজলান ডোডোর দিকে চেয়ে বলল, আগে ওনার খাওয়া শেষ হোক। ডোডো, শেষে দাঁতের জোর দেখাতে ভুলো না কিন্তু। ডোডো কিছুই বুঝতে পারল না, বলে শব্দ করল। তিথি রেগে মেগে বলল, বাপের কথায় সাই দিচ্ছিস? তোকে আমি বেচে দেব ডোডো। তোর মতো ছেলে আমার দরকার নেই। তোরা বাপ ছেলে দুটোই অত্যাচারী। আমি থাকবো না আর এই বাড়িতে। আজলান ফিরেছে দেখে আম্বিয়া বেগম নানান রকম রান্নার আয়োজন করেছে। আজলানের সাথে আয়জার বিয়ে নিয়ে কথা বলছিল আফতাব সাহেব। আজলান আপাতত কোনো মন্তব্য জানায়নি। আফতাব শেখ জানালো আগামীকাল আয়জাকে দেখতে আসবে পাত্রপক্ষ। সে যেন উপস্থিত থাকে। রাতে তিথি খাওয়া দাওয়া করতে পারেনি তেমন। বাড়িতে ডাক্তার এনেছিলেন আফতাব শেখ। ঔষধ খাওয়ার পর তিথির জ্বর আরও বেড়ে গিয়েছে। ডোডো খাওয়া দাওয়ার পর একা একা খেলছে। খিদে না পাওয়া অবধি আর কান্না করবে না। আয়জা তাকে নিয়ে গিয়েছিল কোলে করে। ফুপির সাথে তার দারুণ ভাব। আম্বিয়া বেগমের চোখের মণি সে। এখন কথা বলা শিখছে। সারাক্ষণ দাদ্দা দাদ্দা বলে চিল্লায়। বাবা ডাকতে গিয়ে বলে, আব্বা। সবাই তার কথা শুনে হেসে কুটি কুটি হয়। তিথি জ্বরে উল্টাপাল্টা বকছিল। আজলান ঘরের মেঝে মুছে ঘরটা গোছগাছ করল। সারা ঘরে ডোডোর কাপড় চোপড়, খেলনাপাতি, দোলনা ইত্যাদি মিলে হজবরল অবস্থা। সব গোছগাছ করতে করতে সে খেয়াল করল তিথি মাথাটা পর্যন্ত তুলতে পারছে না। মাথাটা পানি দিয়ে ধুয়ে দিল সে। তারপর মুছে দিতে দিতে বলল, ইচ্ছে মতো পানিতে গা চুবিয়ে রেখেছিলে বাথটবে, তাই না? তিথি বলল, তুমি এতদিন পরে এসে আমাকে বকছো কেন গো? আজলান ধমকে বলল, আমার প্রশ্নের আনসার দাও মেহবুব। তিথি বলল, জ্বর তোমার হয় না? না, হয় না। ডোডোরও যদি এমন হয়, বাচ্চাটার কি হবে তখন? তিথির মাথাটা তার বুকে ঠেকল। বলল, আমার ডোডো অনেক শক্তিশালী। ওর বাহু তোমার চাইতে মোটা হবে, বুঝেছ? ওর মায়ের বুকের দুধে কত ভিটামিন আছে জানো? আজলান বলল, ডাক্তার কি বলেছে? বলেছে আজ মরেও যেতে পারি। আজলান তাকে বুক থেকে সরিয়ে দিয়ে বলল, সবসময় ফালতু কথা বলবে না মেহবুব। ডোডোর কথা ভাবো এসব বলার আগে। ফালতু মেয়ে মানুষ। তিথি বিছানায় ঢলে পড়ে বলল, ডোডোকে তুমি রেখো, আমি চলে যাব। আজলান বলল, আরেকবার এসব ফাউল কথাবার্তা বললে সোজা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। তিথি হেসে বলল, ধুর বোকালোক, আমার বাপের বাড়িতে যাওয়ার কথা বলছি। আজলান বলল, এতদিন যাওনি কেন? এখন আমি চলে এসেছি, আর যেতে পারবে না। আয়জা ডোডোকে নিয়ে এলো। সে মাকে খুঁজছে। আজলানকে দেখে কোলে ঝাঁপ দিয়ে বলল, আম্মা। আজলান বলল, ওই তো ওইখানে। ডোডো চোখ কচলাচ্ছে, তার মানে ঘুমাবে। আজলান পিঠে কাঁধে মাথা ফেলে হাত বুলিয়ে দিল। ডোডো কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেল। ডোডো ঘুমিয়ে যেতেই আজলান তাকে দোলনায় রেখে বলল, দেখি থার্মোমিটার দাও, জ্বর কতটুকু দেখতে হবে। তিথি থার্মোমিটার জিওভার নিচে দিল। আজলান জ্বর চেক করে দেখল 100। আয়জা বলেছে ওর গায়ে 102 জ্বর ছিল। একটু কমেছে দেখে আজলান নিশ্চিত হলো। বিছানার বেডশিট আর বালিশের কভার চেঞ্জ করার জন্য একটা চেয়ারে বসিয়ে দিয়েছিল তিথিকে। তারপর বিছানা শেষে তিথিকে কোলে করে ওয়াশরুমে ঢুকিয়ে ব্রাশ করালো। তিথি তার গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে ব্রাশ করছিল। তারপর ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে দিল। এলোমেলো চুলগুলোতে চিরুনি চালিয়ে বলল, অপরিচ্ছন্ন থাকলে রোগজীবাণু আরও বেশি আক্রমণ করে মেহবুব। এখন বলো কেমন লাগছে? তিথি তার বুকে মাথা ফেলে বড় করে শ্বাস ফেলে বলল, খুব ভালো। তুমি এসেছো তাই আমি সুস্থ হয়ে গিয়েছি, কিন্তু দুর্বল লাগছে। তুমি না থাকলে আমি বোধহয় মরেই যাব। আজলান তাকে কোলে নিয়ে বিছানায় নিয়ে এলো। শুইয়ে দিয়ে বলল, জ্বর ওঠানামা চেক করতে হবে। যদি জ্বর কমে তো ভালো, না কমলে সোজা নিয়ে যাব চেম্বারে। তিথি বলল, ডোডোকে আমার পাশে দাও। আজলান ডোডোকে তার পাশে এনে দিল। ঘুমন্ত মুখটাতে আদর করে বলল, ওর মুখে আঁচড় কিসের? রাগ করে নিজের নখ দিয়ে নিজেই আঁচড় দিয়েছে। বাপের মতো হাড় বজ্জাত হয়েছে কি এমনি বলি? এইটুকুনি ব্যাটা, অথচ কত রাগ তার। তোর বাপের বউ থেকে গেছে কষ্ট করে, কিন্তু তোর বউ একদিনও থাকবে না, দেখিস। আমি ভালো শাশুড়ি হব। তুই তোর বাপের মতো হলে তোর বউকে দিনের দিনেই দিয়ে আসবো ওর বাপের বাড়ি। আজলান বলল, চুপ, অযথা বকছো তুমি, ওর ঘুম ভেঙে যাবে। তিথি দেখল ও ঠোঁট ফুলিয়ে ঘুমাচ্ছে। ফোলা ঠোঁটে চুমু খেয়ে বলল, আমার সোনারে, ঘুমালে তোরে কত কিউট লাগে। আজলান বলল, ননসেন্স, ওকে ঠোঁটে চুমু দিতে বারণ করেছি মেহবুব, এসব ভালো না।
তুমি যে দাও। কখন দিয়েছি? আমাকে দাওনি? আজলান দাঁত কিড়মিড় করতেই তিথি বলল, নিজে দিলে দোষ নেই, আমি দিলেই দোষ। আমি আমার সোনাটাকে জড়িয়ে ধরে ঘুমাই। ছেলেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল তিথি। আজলান ডিম লাইট জ্বালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে তিথি ডোডোকে তার একপাশে এনে আজলানের বুকে গুজে গিয়ে বলল, কতদিন পর এসেছ, আমাকে একটু জড়িয়েও ধরনি। এই। আজলান গভীর ঘুমে আচ্ছন্ন। তিথি তার বুকে মুখ ঠেকিয়ে ঘুমিয়ে গেল। আজলান অনেকক্ষণ পর বলে উঠল, জ্বর কেমন তোমার? তিথি বলল, অনেক বেশি। আজলান তার কপাল চেক করল। তিথি বলল, জ্বর তো এখানে থাকে, বলেই আজলানের হাতটা উদরের উপর রাখল। আজলান উদর ধরে টেনে এনে জড়িয়ে ধরে বলল, কমে এসেছে। তিথি বলল, অনেক জ্বর আছে এখনও। আজলান বলল, আচ্ছা সকালে ওষুধ দেব, ঘুমাও চুপচাপ। তিথি বলল, এখন দাও, সকালে ডোডো জেগে উঠবে। আজলান ভালো করে চোখ মেলে দেখল ডোডোকে ওপাশে রেখেছে তিথি। সে অবাক কণ্ঠে বলল, তুমি ওকে ওদিকে রেখেছ কেন? তিথি বলল, আমার তোমার সাথে লেপ্টে ঘুমাতে ভালো লাগে। আজলান তার দিকে চোখ ফেলে বলল, কে যেন চলে যাবে বলেছিল? হ্যাঁ তাই তো, সময়টা চলে আসতেছে, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। তুমি না থাকলে আমার কিচ্ছু ভালো লাগে না। আজলান বলল, তাহলে যেও না। না, যেতে হবে। বাপের বাড়ির জন্য মন পুড়ছে, সাথে তোমাকে বুঝতে হবে আমি না থাকলে কেমন লাগে, ডোডোকেও বোঝাতে হবে। আজলান বলল, ঘুমাও চুপচাপ। তিথি বলল, খুব শীত করছে। তোমার গা কি গরম? তোমারও কি জ্বর? না, আমার গা সবসময় এমন থাকে। মাথার মতো গাও সবসময় গরম থাকে। বুঝলাম। তিথি তার বুকে নিজেকে আড়াল করার চেষ্টা করতেই আজলান তাকে বুকের নিচে চেপে ধরে গলায় মুখ গুজে বলল, আর কোনো নড়াচড়া করলে সোজা করে দেব। তিথি বলল, আদর করার সময়ও ধমকায়। কেসটা কি বুঝলাম না আজও। ভোর নাগাদ ঘুম ভাঙতেই আজলান দেখল ডোডো তাদের মাঝখানে চলে এসেছে। মাথাটা তিথির পেটের সাথে লেগে আছে। একটা পা আজলানের মুখের উপর, আরেকটা গলায়। আজলান আফসোসের সুরে বলল, সব আয়ত্ত করে নিয়েছে মায়ের কাছ থেকে। আয়জাকে পাত্রপক্ষ দেখতে এসেছিল। পাত্র এনজিওতে চাকরি করে। আফতাব সাহেবের সাথে বেশ কথাবার্তা চলছিল পাত্রের বাবা, চাচা আর মামার সাথে। পাত্রও এসেছে। পাত্রের মায়ের সাথে বসে আছে সে। আজলানকে কয়েকবার ডেকে পাঠিয়েছে আফতাব শেখ। তিথি এসে তাকে বলেছে, কিন্তু সে এমনভাবে সেজেগুজে রেডি হচ্ছে যেন আয়জাকে নয় তাকে দেখতে এসেছে। তিথি মহাবিরক্ত। সে একটা মেরুন রঙের শাড়ি পরেছে। আজলান তাকে চোরা চোখে দেখে বলল, ওদের সামনে যাবে না। তিথি তার কথা শুনে ভুরু কুচকাল। বলল, কেন, আমাকে পছন্দ করে নেবে বলে? আজলান ধমকে বলল, সবসময় মুখের উপর কথা বলার স্বভাব কমাও, নইলে। তিথি বলল, বের করে দেবে তাই তো? এটা ছাড়া তুমি আর পারোটাই বা কি? আজলান আর কিছু বলল না। তিথি মুখ ঝামটা মেরে চলে গেল। ডোডো তার দাদাভাইয়ের কোলে বসে আছে, রিমোট নিয়ে খেলা করছে। সবার কথার ফাঁকে ফাঁকে সেও কথা বলে উঠছে। কি বলছে সে নিজেই জানে না। অনেকক্ষণ পর আজলান এসে বসল সেখানে। সবাই তাকে দেখে দাঁড়িয়ে হাতে হাত মিলিয়ে কুশলাদি বিনিময় করল। আজলান বসতে বসতে দেখল পাত্রের গায়ের শার্ট কুচকানো, বারবার নাকের মাথা চুলকাচ্ছে। যে পারফিউমটা ইউজ করেছে সেটার গন্ধ কড়া, দাড়ি নেই, ঠোঁটের উপর একগুচ্ছ গোফ রাখা, তাও তৎকালীন রাজা বাদশাদের মতো করে রাখা। আফতাব শেখ বললেন, আমার 2 মেয়ে 1 ছেলে। মেয়ে 2টা ছোট, ছেলেটা বড়। এক মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি। মেয়ের বর ইনকাম ট্যাক্স অফিসার, আর ও র্যাবে জয়েন করেছে 2 বছর হলো। আয়েজা সবার ছোট, আমার বড় আদরের মেয়ে। আজলানকে চুপ থাকতে দেখে আফতাব শেখ বললেন, ইনি হচ্ছেন ছেলের বাবা, ইনি মামা, ইনি ছোট চাচা, আর ইনি মা। আজলান ছেলের মায়ের উদ্দেশ্যে বলল, আপনি আমার বোনকে একা দেখে আসতে পারেন, ও সবার সামনে আসবে না। পাত্রপক্ষ শুরুতেই বুঝে গিয়েছে ভাইটা গোয়ার টাইপের হবে। কথাবার্তায় অহংকার ঝরে পড়ায় তারা একেবারে সিটিয়ে গেছে। আজলানের কথায় অপমানিত বোধ করল তারা। আফতাব শেখ হেসে বললেন, আয়জাকে একটু ডাকো, দেখা দিয়ে চলে যাক। আজলান বলল, আমি কি বলেছি তা বোধহয় শুনতে পাননি। আফতাব শেখ ছেলের উপর ক্ষুব্ধ হলেন, কিন্তু তা চেপে রেখে মলিন হেসে পাত্রের মায়ের উদ্দেশ্যে বললেন, আপনি দেখে আসতে পারেন, আমরা কথাবার্তা এগোই। রমলা চাচি এসে পাত্রের মাকে নিয়ে গেল। সবাই কথা এগোলো। আজলান শুধু চুপচাপ শুনল। আয়জা কাঁদতে কাঁদতে শাড়ি পরেছিল। আম্বিয়া বেগম চড় মেরেছিলেন সকালে। মামের মধ্যে তিথি তখন নাক গলায়নি। আম্বিয়া বেগম ওকে কাঁদতে দেখে বললেন, বিয়ে কি এখন হয়ে যাচ্ছে? আজব, তোর ভাই যেখানে দাঁড়িয়ে বিয়ে দেবে সেখানে তোরা তো কান্না কিসের? আয়জার কান্না তবুও থামার নয়।
তাকে তিথি শাড়ি পরিয়ে দিয়েছিল। শাড়ি পরিয়ে দেওয়ার সময় আয়জা বারংবার তার চোখ মুছে যাচ্ছিল। এখন তাও কান্না একটু থেমেছে। পাত্রের মা এসে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। তিথিকে বলল, আপনি ওর ভাইয়ের বউ? জি। পাত্রের মা তাকেও দেখল ভালো করে। আম্বিয়া বেগম বললেন, আমার মেয়ে লাখে একটা, কোনো দোষ ত্রুটি খুঁজে পাবেন না। আদরে আদরে মানুষ হয়েছে, তাই কাজবাজ একটু কম পারে, কিন্তু শিখিয়ে দিলে সব শিখে নেবে। পাত্রের মায়ের সাথে আম্বিয়া বেগম অনেক কথাবার্তা বলল। পাত্রের মা বেরিয়ে যেতেই আয়জা শাড়ি খুলে ছুঁড়ে মেরে বলল, করব না আমি বিয়ে, আমাকে কোরবানির বকরি পেয়েছে সবাই মিলে। শাড়িটা বিছানায় ছুঁড়ে মেরে বসে কাঁদতে লাগলো সে। তিথি তার কান্নার পেছনের আসল রহস্য জানে, কিন্তু মুখ খোলার সুযোগ নেই। যদি মুখ খোলে তাহলে আয়জার রক্ষে নেই, সাথে তারও। আয়জা বলল, ভাইয়াকে বলো আমি বিয়ে শাদী করব না এখন। তিথি বলল, না বাপু, পারবো না। আমার বরের সাথে সম্পর্ক একটু ঠিকঠাক হয়েছে, এখন কোনো ঝামেলায় আমি নেই। তা শুনে আয়জা কেঁদে বলল, তাহলে বেরিয়ে যাও এখন। তিথিকে বের করে দিল সে। ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে বলল, আমি মরব, তবুও বিয়ে করব না। তিথি দরজায় টোকা দিয়ে বলল, আরে বাবা, আমার কি করার আছে? তুমি আমার উপর রাগ দেখাচ্ছ কেন? ডোডোর আব্বা এমনিতেই আমাকে একটু মেনে টেনে নেওয়া শুরু করেছে, তার মধ্যে আমি ওর বিপক্ষে কাজ করলে ও আমার উপর খেপে যাবে না? তোমার মদনটার ফোন নাম্বার দাও আমাকে, আমি কথা বলে দেখি। দরজা খোলো। দেখো, দরজা না খুললে আমারও কিছু করার নেই। আয়জা দরজা খুলে বলল, তুমি ভাইয়াকে রাজি করাবে তো? তিথি ওর দিকে চুপ করে চেয়ে রইল। আয়জা বলল, না পারলে আমাকে মুখ দেখিও না, যাও। বলেই দরজা বন্ধ করে দিতে যাচ্ছিল। তিথি দরজা আটকে বলল, আচ্ছা আচ্ছা, কেঁদো না, আমি চেষ্টা করব, চিন্তা করো না, ওই মদন তোমার হবেই। পাত্রপক্ষ চলে যাওয়ার পর বাবা ছেলের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো। কথা কাটাকাটি, তারপর বাকবিতণ্ডায় লিপ্ত হলো। আর এখন জিনিস ছুড়ছেন আফতাব শেখ। শ্বশুরমশাইকে এর আগে এত রাগ করতে দেখেনি তিথি। শাশুড়ির কথা শুনে সব বোগাস মনে হতো তার, কিন্তু খেপে গিয়ে টিভির রিমোট আছাড় দিতে দেখে তিথিসহ বাড়ির সকলে ভীত হয়ে গেছে। তিনি চিৎকার করে বললেন, কত বড় বেয়াদব হয়েছে তুমি! বাড়িতে গাদ্দারের মতো কথা বলো তা ঠিক আছে, তাই বলে কুটুমদের সামনেও? মেয়ে আমার, সিদ্ধান্তও আমার, তুমি কে নাক গলানোর? আজলানও ওনার মুখের উপর সাফ সাফ জানিয়ে দিল, আপনার সিদ্ধান্ত আমি মানব না। ও যেমন আপনার মেয়ে, তেমন আমার বোন। একজনকে তো দিয়েছেন বিয়ে, শ্বশুর শাশুড়ি তাকে আলাদা করে রেখেছে। তুমি ভুলে যেও না, তোমার বউও আমি পছন্দ করে এনেছি। ও এখন তোমার বাচ্চার মা, দিন শেষে ওর সাথেই তুমি সংসার করছো। আজলান বলল, উদ্ধার করে ফেলেছেন ওরকম বউ পছন্দ করে। আপনি আমার সাথে আর আতিফার সাথে যেটা করেছেন সেটা আমি আয়জার সাথে করতে দেব না। বাবা ছেলে দুজনেই হিংস্র সাপদের ন্যায় ফোঁসফোঁস করছিল মুখোমুখি দাঁড়িয়ে। তিথি আর আম্বিয়া বেগম এসে দুজনকে শান্ত হতে বললেও তারা শান্ত হলো না। আফতাব শেখ বললেন, তোমার গালে ঠাস ঠাস করে চড় বসাবো আমি। আমার ছেলে তুমি, আমার বড় হয়ে যাওনি এখনও। তোমার আগে দুনিয়াতে এসেছি, তোমার চাইতে বেশি মানুষ চিনি আমি। চেনেন না কে বলেছে? বেশ মানুষ চেনেন আপনি। বোকা হাদা নোংরা বস্তির লোকজন ধরে আনেন, যেখান থেকে পারেন সেখান থেকে। আমি আমার সিদ্ধান্তে অটল থাকবো মানে থাকবো, কথার কোনো হেরফের হবে না। ওই বস্তির ঘরে আমি আয়জাকে দেব না মানে দেব না। তোমাকে শান্ত হতে বলছি, বাপ ছেলে কি শুরু করছো? আফতাব শেখকে ধরে বসিয়ে গ্লাসে পানি ঢেলে বাড়িয়ে দিয়েছিলেন আম্বিয়া বেগম। আফতাব শেখ গ্লাসটা সরিয়ে দিতেই সেটি ভেঙে খানখান হয়ে গেল। তিনি এক ঝটকায় আম্বিয়া বেগমকে সরিয়ে দিয়ে বললেন, তুই সর, তোর ছেলেকে মহা বেয়াদব বানিয়েছিস। এই বাড়িতে আমার কথার 2 পয়সার দাম নেই। কত বড় বেয়াদব সে, যার সাথে সংসার করছে তাকে পর্যন্ত বাজে কথা বলতে ছাড়ছে না। আজলান বলল, আপনি জিনিস ভাঙছেন কেন? সব সময় নিজের সিদ্ধান্ত সবার উপর চাপিয়ে দেওয়া বন্ধ করুন। আপনার কথায় সব হবে না, এসব রাগের ধারধারি না আমি। আপনার কথায় শেষ কথা হবে না, হবে না মানে হবে না। আফতাব শেখ রাগে ফুঁসছেন। আম্বিয়া বেগম চিৎকার দিলেন, আজলান, তুই বেয়াদবি করছিস এবার। মানুষটা হাঁপাচ্ছে, দেখতে পারছিস না তুই? তিথি এসে আজলানকে বলল, তুমি যেতে পারছো না এখান থেকে? এত তর্ক করছো কেন? উনি অসুস্থ হয়ে পড়লে তখন কি হবে? আজলান বলল, এই চুপ, একদম চুপ, একদম শ্বশুরের সাফাই গাইবে না আমার সামনে। সব কটা পচা গাঁও গ্রাম থেকে উঠে আসা পাবলিক, পচিয়ে ফেলবে ঘরদোর সব কিছু। তিথি বলল, আমিও পচা গাঁও গ্রামের মানুষ, তো কি হয়েছে? কি হয়েছে দেখতে পাচ্ছ না? আম্বিয়া বেগম বললেন, খোকারে, তোর পায়ে পড়ি, আবার বউয়ের সাথে ঝগড়া শুরু করিস না। আজলান গট গট পায়ে হেঁটে চলে গেল। চিৎকার চেঁচামেচি শুনে ডোডো কান্না করছিল খুব। তিথি তাকে কোলে না নিয়ে দাঁড়িয়ে আছে দেখে রমলা চাচি এসে বলল, বউ, তুমি এমনভাবে খাড়াইয়া আসো কেন? বাবুরে কোলে নাও। ডোডো হামাগুড়ি দিয়ে তার পায়ের কাছে এসে বসল। তার শাড়ি টান দিয়ে ডাকল, আম্মা।
আয়জা বলল, আমার বিয়ে নিয়ে কাউকে ভাবতে হবে না। ওদেরকে কে বলেছে আমার বিয়ে নিয়ে ঝগড়াঝাটি করতে? তিথি বলল, এখন কিছু বলো না প্লিজ, আগুন হয়ে আছে সবাই। ও যদি তোমাকে বিয়ে করতে চায় তাহলে বলো ওর পরিবারকে পাঠাতে, কিন্তু ও একটা কোচিং সেন্টারে পড়ায় আর মাঝে মধ্যে ড্রাইভিং করে, মা বাবা নিয়ে ভাড়া বাসায় থাকে, ঘরবাড়ি করেনি এখনও, চাকরি বাকরি পায়নি। তিথি বলল, তোমার ওই ছেলের সাথে সম্পর্কে জড়ানোর আগে তোমার পরিবারের কথা ভাবা উচিত ছিল। এমন ছেলের সাথে সম্পর্কে জড়ানো উচিত হয়নি। এখন আমি কি করব? আমার কিছু করার নেই। আজকের পর তোমার ভাইয়ের সাথে আমি কোনো তর্কে জড়াতে চাই না। পরে বলবে আমি নিজে বস্তি, কথাও বলছি বস্তির হয়ে। আয়জা বিছানায় দুহাতের উপর ভর দিয়ে বসে ঘন ঘন গাল মুছতে লাগলো। তিথি বলল, আমি মাকে বলবো? আয়জা বলল, ওই মহিলা মারতে মারতে মেরে ফেলবে আমাকে। তুমি কিছু করো, নইলে আমি। তিথি বলল, দেখো, ভুলভাল কিছু ভেবো না। সবাই যা চায় তা পায় না। আমিও যা চেয়েছি তা পাইনি। যা পেয়েছি সেটাকে ধরে আঁকড়ে আছি এখনও। আয়জা বলল, ওনার চাকরি হলে সব ঠিকঠাক হয়ে যাবে। গ্রামের বাড়িতে ওদের পুরনো বাড়ি আছে, টাকা পয়সা হলে নতুন ঘর তুলবে। আচ্ছা, ওর নাম্বারটা দাও। আয়জা বলল, উল্টাপাল্টা কথা বলবে না তো? তুমি তোমার বরের হয়ে কথা বললে আমি ফোন নাম্বার দেব না। তিথি বলল, আমাকে বিশ্বাস না করলে কিছু করার নেই। আয়জা ভয়ে ভয়ে নাম্বারটা দিল ওর হাতে। আয়জা বলল, এখন কোচিংয়ে থাকবে, বিকেলে ফোন দিও। উনি কিন্তু তোমাকে চেনে, আমার মান রেখো। বিকেলের দিকে তিথি ফোন দিয়েছিল ছাদে গিয়ে। ডোডো ছাদে খেলছে, আবল তাবল কথা বলছে। কিছুক্ষণ পরপর আকাশে উড়ে যাওয়া পাখি দেখে চেঁচাচ্ছে। তিথির ফোন রিসিভ করেনি ছেলেটা, কিন্তু 15 মিনিট পর নিচ থেকে ফোন দিয়ে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম, জারিফ মইনুল বলছি। আপনি কি বলছেন? ওপাশ থেকে গাড়ির হর্নের শব্দ শোনা যাচ্ছে। গলাটাও কি কঠিন শোনালো। আরেকটা ফাটাকেষ্ট আয়জার কপালে জুটে গেল নাকি? কিন্তু কণ্ঠস্বরটা খুব চেনা। তিথি বলল, মঈন ভাইয়া? ওপাশ থেকে কণ্ঠস্বরটা বলে উঠল, আরে তিথি ভাবি, আপনি? তিথির গলা থেকে আর কোনো শব্দ আসছিল না। সে অবিশ্বাসের সুরে জিজ্ঞেস করল, আপনি কি আয়জার সিনিয়র জারিফ ভাই? ওপাশ থেকে উত্তর এলো, জি, কিন্তু। তিথি ফোনটা কেটে দিল সাথে সাথে। আয়জার কাছে ছুটে এসে বলল, আমি কিছুতেই এ সম্বন্ধ করতে পারবো না, আমি নেই এইসবে। এই তাহলে জারিফ মইনুল? আয়জা বলল, এভাবে বলো না, তুমি তো তাকে চেনো। তিথি নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, তোমার ভাইও চেনে, তাকে গিয়ে বলো আমি নেই এসবে। শেষমেশ বাড়ির ড্রাইভারকে? আয়জা তাকে থামিয়ে দিয়ে বলল, ও গাড়ি চালানো শিখেছে, এটা কি খুব ছোট কাজ? তুমিও তোমার বরের সাথে থাকতে থাকতে অহংকারী হয়ে যাচ্ছ। তিথি বলল, আমি ছোট করে বলিনি, তোমার ভাই যেটা বলতো সেটা বলছি। তুমি এটা ভালো কাজ করনি। আয়জা বলল, এসব করো না প্লিজ। তিথি বলল, সরি, আমার কিছু করার নেই। আফতাব শেখ আপাতত চুপ করে আছেন। ছেলের কাণ্ডকারখানা চুপচাপ দেখছেন তিনি। তবে বাবা ছেলের কথাবার্তা বোধহয় একেবারে পাকাপোক্তভাবে বন্ধ হয়ে গেছে। আজলান বাড়িতে ফিরে আধ ঘন্টা ধরে শাওয়ার নিল। তিথির সাথে কথা সেই বন্ধ হয়েছে, আর কোনো কথা হয়নি। কলের উপর কল আসছিল তার ফোনে। তিথি তাকে ব্যস্ত হয়ে কথা বলতে দেখে যেটা আন্দাজ করছিল সেটাই হলো। রাতের খাবার টেবিলে জানালো, তার সহকর্মীর ফুপুর ছেলে র্যাবে সদ্য জয়েন করেছে। তার পরিবার আয়জাকে কাল বাদে পরশু দেখতে আসবে। ওই ছেলের হাতে আয়জাকে তুলে দেবে সে। ডিসিশন ফাইনাল। বাড়ি গাড়ি ছেলে কোনো কিছুতেই খুঁত নেই। তিথি তখন আয়জাকে দেখছিল। তার ভেতরটা যেন দেখতে পাচ্ছিল সে, কিন্তু তারপরও না দেখার ভান ধরে রইল। তার কিছু করার নেই। বিছানায় বসে ডোডোকে খাওয়ানোর সময় আজলান এসে একটা ছবি দেখালো ফোনের স্ক্রিনে। তিথিকে বলল, এটা আয়জা আর আয়জার বাবাকে গিয়ে দেখিয়ে এসো। তিথি কথা শুনতে পায়নি, এমন ভাব ধরে ডোডোকে দোল দিতে লাগলো। মাথা নিচু করে আদর করতে লাগলো। ডোডো বাবার গলা শুনে খাওয়ার ফাঁকে চোখ গলগল করে চাইল। বাবার বাড়িয়ে দেওয়া ফোন কেড়ে নিয়ে মেঝেতে ফেলে দিয়ে মায়ের বুকে গুজে গিয়ে বলল, আম্মান তুত্তু। তিথি বিড়বিড় করল, খাওয়ার সময় ডিস্টার্ব করলে এরকমই করবি। আজলান মা ছেলের দিকে খ্যাপাটে দৃষ্টিতে চেয়ে রইল। ছবিটা দেখার পর আম্বিয়া বেগম বললেন, একবার দেখ, ছেলে দেখতে ভালো, এটাই তো তুই চাস। আয়জা অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখল। তিথি ডোডোকে কোলে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। রমলা চাচি আয়জার উদ্দেশ্যে বলল, তোমার ভাইরে কি তুমি চেনো না? এমন করতেছো কেন? ঘরে অশান্তি না হলে তোমাদের ভাল লাগে না? ছবিখান দেখো, ছেলেটা দেখতে ভালো। আয়জা বলল, দেখব না। আম্বিয়া বেগম বললেন, তোর বাপ শুনলে এখন চিল্লিয়ে উঠবে, আবার লাগবে বাপ বেটার যুদ্ধ। লাগুক, সাহস থাকলে তোমার ছেলে আর বর দুজনকে গিয়ে বলো আমি পড়াশোনা শেষ করে চাকরি করব, তারপরও বিয়ে করব না। আম্বিয়া বেগম রেগে গিয়ে বললেন, ঢঙের কথা বলিস না,
নিজের কাপড়টুকু ভালো করে ধুতে পারিস না, আবার করবি চাকরি? শ্বশুরবাড়িতেও কি আমাকে বসে বসে খাওয়াবে মা? ভাবিকে কি বসে বসে খাওয়াচ্ছ? শ্বশুরবাড়ি আর চাকরি দুটো আলাদা ব্যাপার। তোমার সাথে তর্ক করতে ইচ্ছে করছে না। যাও তো সবাই, আমি বিয়ে করব না। ভাবি, তোমার বরকে গিয়ে বলো আমি বিয়ে করব না, ব্যাস। আম্বিয়া বেগম চুলের ঝুঁটি ধরে হ্যাঁচকা টান দিয়ে বলল, তুই আমাদের মেরে ছাড়বি শয়তানি। বিয়ে না করলে দূর হ ঘর থেকে। তিথি আম্বিয়া বেগমকে টেনে নিয়ে এলো। ডোডো চেঁচিয়ে উঠল আয়জার ফোপানো দেখে। তিথি বলল, কিছু হয়নি বাবা। ডোডো আয়জাকে ডাকল, এপিপ্পি। আয়জা তার দিকে চোখ তুলে তাকিয়ে আরও জোরে ফুপিয়ে উঠল। আম্বিয়া বেগম তিথিকে বলল, তুই ওকে কিছু বলতে পারিস না বউ? এমনিতে সারাদিন তোদের কত কথা হয়। কত ছেলে নিজের সংসার হওয়ার পর বোনের দিকে ফিরেও যায় না। সেখানে তার ভাই নিজে দাঁড়িয়ে ভালো পাত্র দেখে বিয়ে দিতে চাচ্ছে, তারপরও সে রাজি হচ্ছে না, দেখলি? তিথি বলল, আমি কি বলবো? আমি যা বলি তাই তো ভুল। তোমার ছেলে আমাকে ঘর থেকে বের করে দেবে না ভুল কিছু বললে? ওকে বোঝাতে বলছি গাধি। ওকে আমি কি বোঝাবো? আমি যে ভুল করেছি ওকেও সেটা করতে বলবো? আম্বিয়া বেগম রাগ সামলে বলল, তুই আমার ছেলেকে বিয়ে করে ভুল করেছিস? আলবাত ভুল। আমি এমন বড়লোক বাড়িতে যেতে পারতাম না ঠিক, কিন্তু একজন ভালো মানুষ তো পেতাম। লাল দেখে ফাল দিয়েছি, তাই আজ আমার এই দশা। রমলা চাচি বলল, বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছো, তারপরও একথা কি করে বলতেছ বউ? তিথি ডোডোকে জড়িয়ে ধরে বলল, তাতে কি হয়েছে? আম্বিয়া বেগম বলে উঠলেন, তোর সাত কপাল, আমার ছেলের মতো কাউকে পেয়েছিস। তোর চাইতে ভালো মেয়ে পেতাম আমি। তো যাও আরেকটা বিয়ে করাও। স্মার্ট, আধুনিক, সুন্দরী, ফর্সা, কম কথা বলে এমন কাউকে খুঁজে নিয়ে এসো তোমার ছেলের জন্য। বিশ্বাস করো, উপরে ঢং দেখালেও মনে মনে ভীষণ খুশি হবে। সেও এটাই চায়, শুধু লোকলজ্জার কারণে আমাকে নিয়ে সংসার করছে। রমলা চাচি বলে উঠল, আহা থামো থামো, এসব কথা কেন বলতেছ বউ? বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন এসব কথা তুলো না। পুরুষ মানুষের মাথা গরম, কখন কি করে বসে রাগের মাথায়। তিথি অবাক কণ্ঠে বলল, কি বলছো চাচি? রাগের মাথায় বিয়ে করে নেবে বলছো? করুক। করলেও সেই মেয়ে স্মার্ট আধুনিকা হবে না, আমার চাইতে বোকাহাদা হবে। আমি যে ভুল করেছি সেটা একটা শিক্ষিত মেয়ে করবে না, অশিক্ষিত মূর্খরা করবে। ডোডো মায়ের মুখের দিকে তাকিয়ে রইল ড্যাব ড্যাব করে। আম্বিয়া বেগম রাগের মাথায় আয়জাকে মারধর করা শুরু করল। চুল ধরে গালে চড় মারতে মারতে বলল, তুই আমার সংসারে আগুন লাগিয়ে দিয়েছিস, তোকে আজ আমি মেরেই ফেলবো। তোর মতো মেয়ে দরকার নেই আমার। এত মানুষ মরে, তুই মরিস না কেন? আয়জার চিৎকারে ডোডো ভয় পেয়ে কাঁদা শুরু করল। আজলান ওয়াশরুম থেকে বেরিয়েছিল সবে। মাথা মুছতে মুছতে আয়জার কান্নার শব্দ কানে আসতেই দ্রুতপদে হেঁটে বেরিয়ে এলো। আয়জার ঘরে এসে দেখল আয়জাকে এক নাগাড়ে মেরে যাচ্ছে আম্বিয়া বেগম। তিথি ডোডোকে নিয়ে দাঁড়িয়ে আছে, তার চোখ মুখ অবিশ্বাস্য রকমের স্বাভাবিক, শুধু ডোডো কাঁদছে। সে ছুটে এসে আয়জাকে ছাড়িয়ে নিয়ে আম্বিয়া বেগমকে বলল, পাগল হয়ে গেছো? কি সমস্যা? বাড়িটাকে মাছের বাজার বানিয়ে ফেলেছ সবাই মিলে। আয়জা ভাইকে জাপটে জড়িয়ে ধরে কেঁদে গেল। আফতাব শেখ দরজার কাছে এসে দাঁড়িয়েছেন, উপহাস করে বললেন, খেলা জমে উঠেছে, চলুক, চলতে থাকুক, আমি ঘরে বসে শুনতে থাকি, চালিয়ে যাও সবাই মিলে। আম্বিয়া বেগমের দিকে খ্যাপাটে দৃষ্টি নিক্ষেপ করে চলে গেলেন তিনি। তিথিও বেরিয়ে গেল ডোডোকে দোল দিতে দিতে। আম্বিয়া বেগম হাঁপাতে লাগলেন। রমলা চাচি ওনাকে ধরে খাটে বসালেন। পানির গ্লাস এনে পানি খাইয়ে দিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। আজলান আয়জাকে বলল, কান্না বন্ধ কর। ডোডো তালি দিতে দিতে বলল, তাত্তা তাত্তা। তিথি তার কাণ্ড দেখে বলল, তোর মনে এত ফুর্তি কোথা থেকে এলো? ডোডো হাসল। তিথি তার গালে টুপটাপ আদর বসিয়ে বলল, গাড়িতে বসে খেলা কর কেমন? আমি তোর ফুপিকে ভাত খাইয়ে দিয়ে আসি, নইলে আজ না খেয়ে ঘুমাবে। ডোডো মায়ের যাওয়া দেখল। কিছুক্ষণ পর ঠোঁট টেনে কাঁদা শুরু করল। আজলান এসে দেখল তিথি নেই। ডোডো এক নাগাড়ে কেঁদে যাচ্ছে। সে ডোডোকে কোলে নিয়ে চেঁচিয়ে বলল, ছেলেটাকে এভাবে ফেলে রেখে গিয়েছ কেন? ননসেন্স। এই মেহবুব। তিথি তার ডাকাডাকি শুনে দৌড়ে এলো, বলল, আয়জাকে খাওয়াতে গিয়েছিলাম, আয় ডোডো। হাত বাড়িয়ে দিল সে। ডোডো আবার গলা ধরে মায়ের দিকে চেয়ে থাকল। আজলান দিল না, বলল, আমি একটা জরুরি কথা বলছি, মন দিয়ে শোনো। ওকে বলো কাউকে আগে থেকে পছন্দ করলে তার নাম অবধি ভুলে যেতে। ওর হাবভাব দেখে তো স্পষ্ট যে ও ভার্সিটিতে কোনো বন্ধু জুটিয়েছে। তিথি বলল, থাকলেও সমস্যা কোথায়? তোমাকে যেটা বলতে বলছি সেটা গিয়ে বলো। কাল ওকে দেখতে আসবে, তুমি ওকে সাজিয়ে গুছিয়ে রাখবে। ওরা ভদ্র পরিবারের মানুষ, ও যদি উল্টাপাল্টা কিছু ভেবে রাখে তা মাথা থেকে ঝেড়ে ফেলতে বলো। ওদের সামনে যেন কোনো সিন ক্রিয়েট না হয়। তিথি বলল,
ও বিয়ে করতে চাইছে না, তুমি ওকে জোর করছো কেন? আইনের লোক হয়ে এটা জানো না যে একজন প্রাপ্তবয়স্ক মেয়ের নিজের বিয়ের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে? অধিকার মাই ফুট! এই বয়সে ভালো মন্দ কী বোঝে ও? এসব জাস্ট আবেগ বই কিছু না। ভালো থাকার জন্য টাকা দরকার, আর সামাজিক অবস্থান, বংশগৌরব। ভালোবাসা আবেগ চুলোই যাক। তিথি বলল, তোমার পিঙ্কিও টাকা দেখে আরেক মদনের সাথে পালিয়েছে নাকি? আজলান ঘর ফাটিয়ে হুঙ্কার ছেড়ে খপ করে হাত ধরে ঘর থেকে বের করে দিয়ে মুখের উপর দরজা বন্ধ করে দিল। তিথি দরজায় চাপড়াতে চাপড়াতে বলল, টাকা টাকা টাকা! এই টাকায় তোমার ঘাড় বাঁকা করে দিয়েছে আজলান শেখ। তোমাকে আমি ঘেন্না করি। যতটুকু সম্মান আছে ওইটুকু ডোডোর বাপ বলে, নইলে তখনই চলে যেতাম। ওইটুকুও যখন থাকবে না, তখন তুমি আমাকে আটকে রাখতে পারবে না। আজলান বলল, জাস্ট অফ ব্লাডি ইডিয়েট! তিথি বলল, সভ্য দেখে কাউকে নিয়ে আসো, সে তোমার টাকার গন্ধ শুকে চুপ করে থাকবে। আজলান খানিকক্ষণ চোখ বুজে দাঁড়িয়ে রইল। তিথি চলে যেতেই ডোডোর পরনের কাপড় চোপড় পাল্টে দিয়ে গা মুছে বেবি পাউডার মাখিয়ে দিল। দুগালে আদর করে নতুন কাপড় চোপড় পরিয়ে দিয়ে হাত পা টেনে দিতে দিতে বলল, কাঁদবে না আইজান? ডোডো ঠোঁট টেনে কান্নার সুর তুলে বলল, আম্মা! আজলান ওর হাতের আঙুল টেনে তাতে চুমু দিয়ে বলল, ওই ননসেন্স মহিলার কাছে যাওয়ার দরকার নেই। আজলান ব্যস্ত ভঙ্গিতে সদর দরজার দিকে এগোতে এগোতে ফোনের ওপাশের জনকে বলে গেল, দ্রুত গাড়ি নিয়ে বের হও, ওনাদের শ্যামবাজার থেকে গাড়িতে তুলতে হবে। হ্যাঁ, দ্রুত যাও, সোজা বাড়ি নিয়ে আসবে। এখানে আগে কখনো আসেনি। আমার নাম বললে হয়ে যাবে। ওকে, কোনো সমস্যা হলে আমাকে জানাও। রমলা চাচি টি টেবিলটা সাজাচ্ছে। ডোডো তার গাড়িতে বসে আছে চুপচাপ, গাড়ির রিমোটটা নিয়ে খেলছে। আজলান ওকে সাদা টি শার্ট পরিয়ে দিয়েছে গোসল করিয়ে, বেবি লোশনও মাখিয়েছে। হঠাৎ কপালের একপাশে কালো টিপ দেখে চেঁচিয়ে উঠতেই আম্বিয়া বেগম ছুটে এসে বলল, নজর পড়বে তাই দিয়েছি খোকা, রাগারাগি করিস না এটা নিয়ে। আজলান বলল, এসবে নজর কাটে কে বলেছে তোমাকে? এক্ষুনি তোলো। আম্বিয়া বেগম ডোডোকে কোলে নিয়ে চলে গেলেন। আজলান আয়জার ঘরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তিথিকে আর আয়জাকে দেখল। আয়জাকে শাড়ি পরিয়ে সাজিয়ে গুজিয়ে চুল বাঁধছে তিথি। ফোনে কল আসায় আজলান ব্যস্ত ভঙ্গিতে হেঁটে চলে গেল। আতিফা এসেছে ওর ছেলে মেয়ে নিয়ে। ওরা ডোডোকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। ডোডো তাদেরকে পেয়ে গলা ফাটিয়ে চিৎকার করে খেলছে। তিথি আয়জাকে রেডি করিয়ে মেহমানদের অপেক্ষায় ঘুরঘুর করছে। আর ড্রয়িং রুমে সামির আভিরা ডোডোর খেলা দেখছে। ডোডোর মাকে দেখা মাত্রই ফোকলা হেসে হাত দুটো মাথার উপর তুলে ডাকল, আম্মা তুত্তু। তিথি হাত দেখিয়ে বলল, মাইর দেব। ডোডো কান্নার সুর তুলে হাত বাড়িয়ে ডাকল। তিথি হেসে বলল, যাব না। দরজার কলিং বেল বেজে উঠতেই তিথি মাথায় শাড়ির আঁচল দিয়ে দৌড়ে গেল। দরজা খুলতেই দেখল জারিফ দাঁড়িয়ে, এক হাতে অনেকগুলো মিষ্টি আর সন্দেশের কার্টন, অন্য হাতে মিষ্টি দইয়ের হাঁড়ি। তিথি বলল, আপনি? পাত্রপক্ষ এসেছে? আম্বিয়া বেগম এসে বলল, এই ছেলে, তুমি এতদিন পর এলে? এতদিন কই ছিলে? আমার MBA ফাইনাল পরীক্ষা চলছিল আন্টি। তোমার আব্বা আম্মা কেমন আছে? ভালো আছে। মেহমান চলে এসেছে? জারিফ উত্তর দিল, হ্যাঁ, স্যারের সাথে আসছে। আজলান মেহমান নিয়ে বাড়িতে প্রবেশ করা মাত্রই আম্বিয়া বেগম এবং আফতাব শেখের সাথে পরিচয় করিয়ে দিল। জারিফকে এক কোনায় দাঁড়িয়ে ডোডোকে কোলে নিয়ে আদর করতে দেখে বলল, মঈন, তুমি আজ রাতে আমাদের সাথে খাবে। আজ কোনো না শুনতে চাই না। কিন্তু স্যার। কোনো কিন্তু না। ডোডো জারিফকে বলল, তুত্তু। আজলান চলে যাচ্ছিল। ডোডোর কথা শুনে থেমে গিয়ে ফিরে চাইল। বলল, বাবু কি বলছে? জারিফ বলল, বুঝতে পারছি না স্যার। আজলান ডোডোকে কোলে নিয়ে গালে আদর করে বলল, কি চাই বাবা? ডোডো বলল, আম্মান তুত্তু। আজলান দাঁত কিরমির করে বলল, বোকা মহিলা সাজগোজের খপ্পরে পড়ে বাচ্চাকে খাওয়াতে ভুলে গেছে। তিথির কাছে নিয়ে যাওয়ার পর সে দেখল তিথি সন্দেশ খাচ্ছে। আজলান বলল, ওর খিদে পেয়েছে, খেতে দাও। তিথি ডোডোর মুখে সন্দেশ ভেঙে পুরে দিয়ে বলল, অসম্ভব, শাড়িতে পিন করেছি, এখন ওকে খাওয়াতে গেলে অনেক সমস্যা। আজলান শক্ত গলায় বলল, ওর খিদে পেয়েছে মেহবুব, শেষবার কখন খাইয়েছ? তিথি ডোডোকে কোলে নিয়ে ফেলল। মনে নেই বলে ডোডোর গায়ে আলতো করে চড় দিতে দিতে বলে গেল, এই বেয়াদব ছেলে, তোর খিদে লাগলে আমাকে বলবি, তোর বাপকে বলিস কেন? তোর বাপের তুত্তুর গোডাউন আছে? হ্যাঁ, আর বলবি তোর বাপকে? মিষ্টি খাবি? সন্দেশ খাবি? দুধ পাউরুটি খাবি নাকি আঙুর খাবি? আচ্ছা, দই খাবি? ডোডো মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। তিথি তার দিকে চোখ রেখে আদুরের ঠোঁট দুটোর উপর চুমু দিয়ে বলল, চাইয়া থাকোস কেন, কি কবি ক? ডোডো ঠোঁট লম্বা করে বলল, তুত্তু। তিথি কপালে চড় মারতে মারতে বলল, ও জ্বালা রে জ্বালা।
ডোডো কপালে হাত রেখে মায়ের দিকে চেয়ে রইল। তিথি তার কাণ্ড দেখে হাসতে হাসতে বলল, কিরে, তোর কিসের এত দুঃখ যে কপালে হাত দিচ্ছিস? তুত্তু খাওয়া আর হাগুমতো ছাড়া আর কোনো কাজ আছে তোর? ডোডো গলা টেনে দুঃখের সাথে ডাকল, আম্মা। তিথি বলল, মাকে কি করে পটাতে হয় ভালো করে শিখে গিয়েছিস তুই। আয়জাকে তার ঘরে দেখতে এলো বরের মা, ভাবি আর বোন। আয়জার সাথে অনেক কথাবার্তা বলার পর তিথির সাথেও বলল। তারপর আম্বিয়া বেগম আর আতিফার সাথে কথায় ব্যস্ত হয়ে পড়ল। তিথি সেই ফাঁকে আয়জাকে বলল, তুমি ওই মদনটাকে পছন্দ করো? ওই মদন দেখো ভ্যাবলার মতো দাঁড়িয়ে আছে। জারিফকে দেখিয়ে দিল তিথি। আয়জা তাকে দেখার সাথে সাথে জারিফও চোখ তুলে তাকালো। চোখ সরিয়ে নিতেই তিথি বলল, মা গো মা, কেমন করে চোখ সরিয়ে নিল? এ তো উল্টো তোমার উপর রাগ দেখাচ্ছে ননদিনী। তুমি ওকে বলনি তোমাকে আজকে পাত্রপক্ষ দেখতে আসছে? আয়জা গলায় জোর দিয়ে বলল, না আব্বেশালা, এজন্যই তো মেজাজ হট। এ দেখছি ফাটা কেষ্টর চাইতে কোনো দিক দিয়ে কম নয়। থাকগে, এই কালা বিলাইয়ের চাইতে ধলা বিলাই ভালো, তাকে বিয়ে করে নাও। আমিও এক কালা বিলাইকে ছেড়ে ধলা বিলাইকে বিয়ে করেছি। বর্তমানে আমি এক বাচ্চার মা, মোটামুটি ভালোই আছি। টাকা পয়সা ধন দৌলত আর মহব্বতের অভাব নেই, তুমিও করে ফেলো। ডোডো বলল, না না না। তিথি বড় বড় চোখ পাকিয়ে বলল, তুই না বলছিস কেন? তুই কি বুঝিস? ফুপির পক্ষ নিচ্ছিস? তুই দাঁড়িয়ে বিয়ে দিবি? কথা বলতে পারিস না ভালো করে, আবার প্রতিবাদ করিস ব্যাঙের বাচ্চা ব্যাঙ। ডোডো হাতের তালু দিয়ে ঠাস করে মারল তিথির নাকে। তিথি বলল, দিলি তো নাকটা চ্যাপটা করে। ডোডো ঝুঁকে এসে তার নাকটাতে গাল বসিয়ে কামড়ে দিতে চাইল। তিথি তাকে সরিয়ে দিতে গিয়ে হাসতে হাসতে বলল, তোর বাপ নাক কাটা বউয়ের সাথে একদিনও সংসার করবে না রে ডোডো। তিথি হাসার ফাঁকে দেখল আয়জা কাঁদছে। সে হাসা থামিয়ে দিল। আয়জা গাল মুছে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বড়সড় করে একটা দম ফেলে বলল, তৃতীয় পক্ষ সব কিছু কেমন বিনা কষ্টে বিনামূল্যে পেয়ে যায়, তাই না ভাবি? এলো, দেখলো, পছন্দ করলো, তারপর বিয়ে হয়ে গেল। কত সহজ। তিথি বলল, এত কিছু বুঝি না। থার্ড পার্সনের সাথে তোমার ভাই সংসার করছে, এক বাচ্চার বাপ হয়েছে, তো কোনো কিছু কি আটকে আছে? আয়জা বলল, নেই বলছো? তোমাদের মধ্যকার এত ঝামেলা, মনোমালিন্য, এত এত অমিলের মধ্যেও মানিয়ে চলার চেষ্টা, প্রতিনিয়ত দুজনের কাছ থেকে দুজন ছিটকে পড়তে পড়তে আবারও সংসার নামক কেন্দ্রবিন্দুতে এসে থমকে যাওয়া। তুমি বলো না তোমরা আটকে নেই? তিথি জবাব দিতে পারল না। আয়জা বলল, দিন শেষে না তুমি সুখী না ভাইয়া, তোমরা জাস্ট মানিয়ে চলছো, আর কিচ্ছু না। তিথি ডোডোকে শক্ত করে জড়িয়ে ধরে রাখল। চাওয়া পাওয়ার হিসেবে সবসময় সবার প্রাপ্তির খাতাটা কি আসলেই পরিপূর্ণ থাকে?